প্রথম কোশ্চেন আছে দেখেন বলছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ওয়েব বেসড সিস্টেম, প্রোভাইড এক্সাম্পলস ফর ইচ। ওকে, তো এটা হচ্ছে চ্যাপ্টার 1-এ 4 নাম্বার। এই যে প্রথমটা হচ্ছে যে ডকুমেন্ট সেন্ট্রিক ওয়েব অ্যাপ্লিকেশন, তারপর ইন্টারেক্টিভ, ট্রানজাকশনাল, ওয়েব ফ্লো, কোলাবোরেটিভ, সোশিয়াল, পোর্টাল, আর তারপর হচ্ছে ইউবিকুইটাস আর সিম্যান্টিক। একটু এক্সপ্লেন করতে হবে যে যে সিস্টেমগুলো ব্রাউজারের মাধ্যমে আর কি অ্যাক্সেস হয় সেগুলোকে আমরা ওয়েব বেসড বলছি। ডকুমেন্ট সেন্ট্রিকটা কিরকম, যেখানে হচ্ছে একটা স্ট্যাটিক এইচটিএমএল ডকুমেন্ট থাকবে। ওকে, আর এখানে হচ্ছে রেজাল্ট, এখানে কিছু ড্রব্যাকস আছে, যেমন আউটডেটেড হতে পারে আর ইনকনসিস্টেন্ট ইনফরমেশন থাকতে পারে। যেমন মনে করেন যে বাংলাদেশের জনসংখ্যা কতটুকু আসছে সেটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানায় রাখছে, কোনো ইনফরমেশন কোনো আপডেট করে না, সে 2000 সালে বানায় রাখছে। তাহলে এখন তো অবভিয়াসলি সেটার ইনফরমেশন বেড়ে গেছে, তার মানে এটা আউটডেটেড ইনফরমেশন। আর ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে ম্যাচ পাচ্ছে না। আর আর এটা বেনিফিট হচ্ছে সিম্পলি মানে হচ্ছে এইচটিএমএল কোডেড মোডে লিখে দিছে, যে ডাইরেক্ট লিখে দেওয়া, যে অতগুলো মানুষ মানে ডিরেক্ট আর কি এইচটিএমএল এর মধ্যে দেওয়া। আর শর্ট রেসপন্স টাইম বলতে বোঝায় হলো খুব দ্রুত হচ্ছে পেজটা লোড হচ্ছে। কারণ কি, কারণ এখানটাতে অনেক অল্প ইনফরমেশন থাকতেছে, আর যেটা কিনা স্ট্যাটিক, মানে জাস্ট আমার গেট রিকোয়েস্ট থাকতেছে যে আমাকে ইনফরমেশনটা দাও, ডিরেক্ট আসতেছে, কোনো কোয়েরি টুয়েরি বা কোনো ইনপুট দেওয়া এরকম কোনো কিছু নেই। ঠিক আছে, এই কারণে হচ্ছে ডকুমেন্ট, এটা হচ্ছে ডকুমেন্ট সেন্ট্রিকের ড্রব্যাক, আর এটার আর কি বেনিফিট। আর হচ্ছে এটা জাস্ট কি, এটা হচ্ছে সিম্পল স্ট্যাটিক এইচটিএমএল ডকুমেন্ট সাইট, যেখানে হচ্ছে শুধু ক্লায়েন্ট হচ্ছে কি করে শুধু রেসপন্স, ওয়েব ক্লায়েন্টে শুধু রেসপন্স টু রিকোয়েস্ট, মানে আমরা যে ইউজার আমরা যা রিকোয়েস্ট করব সেটার জন্য ডিরেক্ট হলো মানে জাস্ট রেসপন্স করতেছে। আর এখানে কোনো আলাদা করে আর কি কোনো পোস্ট রিকোয়েস্ট নাই, কোনো পুট রিকোয়েস্ট নাই, কোনো ডিলিট রিকোয়েস্ট নাই, শুধুমাত্র গেট রিকোয়েস্ট, যে আমরা হলো চাচ্ছি ইনফরমেশন সেটা ডিরেক্টলি জাস্ট দিচ্ছে, মানে ওয়েব ক্লায়েন্টটা শুধুমাত্র রেসপন্স করছে। আর এখানে এটা আরেকটা ইনফরমেশন যেটা সেটা হচ্ছে আপডেটেড ম্যানুয়ালি, মানে হলো আমরা হলো হাতে হাতে ম্যানুয়ালি এটাকে আপডেট করছি, এখানে কোনো মানে সফটওয়্যার নাই যে যেখানে যেটা হচ্ছে এটা আপডেট করতেছে। আচ্ছা, তারপর হলো ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন, মানে সফটওয়্যার নাই বলতে বোঝাচ্ছে কিন্তু ওই যে মনে করেন ওয়ার্ডপ্রেস, যেমন জুমলা আছে, এরকম অনেক সফটওয়্যার মানে ইয়ে আছে, সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এরকম কিছু নাই। ডিরেক্ট হলো প্লেন এইচটিএমএল সিএসএস যেটা আপডেট করছি আর সেটাকে হচ্ছে রেখে দিচ্ছি এইভাবে। এরপর হচ্ছে ইন্টারেক্টিভ বলতে এখানে কমন গেটওয়ে ইনফরমেশন, মানে এইচটিএমএল ফর্ম থাকতে পারে। যেমন হচ্ছে আমরা স্টুডেন্টের ইনফরমেশন চাচ্ছি, রেজিস্ট্রেশন ইনফরমেশন, তাহলে হচ্ছে এখানে একটা ফর্ম অ্যাড করে দিলাম, তাহলে এটাকে তখন আমরা বলতে পারি একটা ইন্টারেক্টিভ ফর্ম বেসড হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন। যেমন এখানে এক্সাম্পল কি কি আছে, ভার্চুয়াল এক্সিবিশন, নিউজ সাইট, যেমন মনে করেন যে নিউজ সাইটের মধ্যে ডাটা আর কি আমরা বলতে দিয়ে দিচ্ছে, মানে আপডেট হচ্ছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, একটা ফর্মের মাধ্যমে যে এই ইনফরমেশন গুলো আর কি এখন যাবে, এই ইনফরমেশন থাকবে না, এরকম টাইপের। তারপর এটার এক্সাম্পল কি কি আছে, যেমন হচ্ছে এখানে দেওয়া যে অফারিং ফাস্ট এন্ড সিম্পল ফর্মস থাকতে পারে, রেডিও বাটন থাকতে পারে, সিলেকশন মেনু থাকতে পারে। হ্যাঁ, আর অন্য পেজের সাথে ডাইনামিক্যালি লিঙ্কড করা। আর এক্সাম্পল কি, টাইম টেবিল, নিউজ, ভার্চুয়াল এক্সিবিশন, এগুলা ডাইনামিক্যালি ওয়েব পেজ জেনারেট করতেছে। আচ্ছা, এবার ট্রানজাকশন মানে কি রকম, টাকা পয়সার আদান প্রদান। তো ট্রানজাকশন বলতে এখানে ডাটা ড্রাইভেন, যে আমি এই ইনফরমেশন গুলো দিছি, সেই ইনফরমেশন গুলো যেমন মনে করেন দ্বারা যে আমরা হচ্ছে প্রোডাক্ট কিনবো, এখানে সাইজ দেওয়া থাকতে পারে, কালার দেওয়া থাকতে পারে, তো এখান থেকে আমাদের যে ডাটা দিয়ে দিচ্ছে সেই ডাটা অনুযায়ী হচ্ছে এগুলোকে আপডেট করছে। এখানে কি হচ্ছে, অ্যালাউ ইনফো আপডেট বাই ইউজার, মানে আমরা ইউজাররা ইনফরমেশন আপডেট করছি। তো এখানে এটা হচ্ছে মোর ইন্টারেক্টিভ, আমাদের যে প্রথমটা ছিল মানে ডকুমেন্ট সেন্ট্রিক, সেটা থেকে এটা মোর ইন্টারেক্টিভ, কারণ এখানে তো আমাদের কি আছে, আমাদের ইন্টারাকশন করার অপশন আছে এই কারণে। আর হচ্ছে ডাটা ড্রিভেন, মানে যে আমার এখানে ডাটাবেস থাকতে হবে অবশ্যই, যে আমার এই যে ওয়েবসাইট যেটা বানাচ্ছি এখানে আমাদের ডাটাবেসের সাথে ইন্টারাকশন থাকতে হবে, না হলে হচ্ছে কিন্তু হবে না। আচ্ছা, এটা গেল এটার অপশনে যে এক্সাম্পল, যে ব্যাংকিং, শপিং, বুকিং সিস্টেম, হোটেল, এইসব। এরপর হচ্ছে ওয়ার্ক ফ্লো বেসড, মানে হচ্ছে ওয়ার্ক ফ্লো উইদিন অর বিটুইন ডিফারেন্ট এন্টিটিস, ইন্টার অপারেটাবিলিটি।
এটা মানে হলো যে আমাদের মনে করেন যে বিজনেস টু বিজনেস যে সফটওয়্যার গুলো আছে, যেমন আলিবাবা, ওরা হচ্ছে আমাদের একটা মনে করেন বিজনেস থেকে আর কি আমাদের যে প্রোডাক্টস গুলো আছে সেগুলো নিচ্ছে, আবার ওইদিকে মনে করেন যে ওদের নিজেদের প্রোডাক্টসও বিক্রি করছে। আবার ওখানটাতে আবার হচ্ছে ই গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন, যে আমাদের বিভিন্ন ধরনের যে কি বলে এটা রে, ভিসা করার জন্য বা এনআইডি করার জন্য যে এখন দাখিলনামা সবের জন্য হচ্ছে ই গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনের সার্ভিসের যে ওয়েবসাইট গুলো আছে, ওখানে কি হচ্ছে আহ এক একটা কাজের পরে তো পরের স্টেপে যাও, যেমন মনে করেন যে স্টুডেন্টরা জিএসটি পরীক্ষা দিচ্ছে, ওদেরও কি ফর্ম ফিল আপের জন্য এক একটা স্টেপের পর আরেকটা স্টেপে যাবে, একটার আগে আরেকটা হইতে পারবে না, যে সিকোয়েন্সটা মেনটেন করা। হ্যাঁ, এখানে ওয়ার্ক ফ্লো বোঝাচ্ছে যেটাকে। তারপর হলো ইন্টার অপারেটেবিলিটি, মানে একটার সাথে আরেকটা, এই যে এখানে দেখেন যে এ ড্রাইভিং ফোর্স ফর হুইচ ফর দিস ইজ অ্যাভেলেবল অর অ্যাপ্রোপ্রিয়েট ওয়েব সার্ভিস টু গ্যারান্টি ইন্টারঅপারেবিলিটি, মানে কি এইটা জাস্ট হচ্ছে মেইন ওয়ার্ড গুলো, যে ওয়ার্ক ফ্লো বলতে বোঝাচ্ছে যে পর পর চলতেছে, যে একটার পর একটা কাজ আর কি করতে হবে। এটা হচ্ছে এটার চ্যালেঞ্জ গুলো কি একটু বেশি কমপ্লেক্স, আর এখানে হচ্ছে অটোনমিটা কমপ্লেক্সিটিটা মনে রাখতে হবে, রোবাস্ট রাখতে হবে ওয়ার্ক। তারপর কোলাবোরেটিভ ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে গ্রুপ ওয়ার্ক, যেরকম যেমন ক্যানভাস যে সফটওয়্যারটা আছে, এখানে কিন্তু আমরা অনেকগুলো মানুষরা একসাথে মিলে কাজ করতে পারি। এক্সেল আছে, হ্যাঁ, যেমন যে গুগল মিট। তারপর হচ্ছে যে ই লার্নিং প্ল্যাটফর্ম যেটা আছে গুগল ক্লাসরুম, উইকিপিডিয়া, উইকিতে হচ্ছে অনেকে অনেক মানে উইকিপিডিয়া না, উইকি যেটা যেটা হচ্ছে ফোরাম টাইপের সেগুলা, শিডিউলিং সিস্টেম, কোলাবোরেশন, মানে এইভাবে মনে রাখতে পারেন যে একসাথে কাজ করাটা। দেন হচ্ছে আমাদের সোশিয়াল ওয়েব অ্যাপ্লিকেশন। সোশিয়াল ওয়েব বলতে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সোশিয়াল মিডিয়ার যে ওয়েব মানে অ্যাপ্লিকেশন গুলো আছে, সেইগুলো যে ফেসবুক, ফ্রেন্ডস্টার, ব্লগ, এগুলা। এখানে হচ্ছে রিলেটেড অবজেক্ট, ফাইন্ড রিলেটেড অবজেক্ট অফ ইন্টারেস্ট, পিপল উইথ সিমিলার ইন্টারেস্ট পাওয়া যায়, কমিউনিটি পাওয়া যায়। এরপর হলো গিয়া পোর্টাল ওরিয়েন্টেড। পোর্টাল ওরিয়েন্টেড বলতে বোঝাচ্ছে হলো সেন্ট্রাল হাব অফ অ্যাক্সেস। এমন এখানটাতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা কোশ্চেন আছে, যে হরিজন্টাল মার্কেট প্লেস, ভার্টিক্যাল মার্কেট প্লেস, কমিউনিটি পোর্টাল। আচ্ছা, এটা একটু এক্সপ্লেইন করি। সেন্ট্রাল হাব টু অ্যাক্সেস ওয়েব প্রোভাইড সিঙ্গেল পয়েন্ট টু অ্যাক্সেস টু সেপারেট পটেনশিয়ালি হেটারোজিনিয়াস সোর্স। সাপোজ ধর আমাদের একটা বিজনেস মানে আছে সিস্টেম, যেখানে এমপ্লয়িরা আর কি কি বলে লগ ইন করতে পারে। এন্ড ইউজার, সাপোজ ধরেন হচ্ছে আমরা এন্ড ইউজার, আমরা এখানে যেমন একটা বাড়ি বানানোর একটা সফটওয়্যার বানানোর কথা বলা আছে, হোম অ্যাসিওর, সেটার কথা বলা হচ্ছে, যে আমরা যারা অ্যাডমিন তারা জয়েন করতে পারে, লগ ইন করতে পারে, যারা হচ্ছে মেম্বার্স মানে যারা হচ্ছে এখানে এন্ড ইউজার, তারা লগ ইন করতে পারে। তারপর মনে করেন হচ্ছে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, মানে বিভিন্ন যে স্টেপ গুলো আছে, বা একটা স্কুল সিস্টেম কথা মনে করতে পারেন, যেখানে অ্যাডমিন আছে, তারপর হচ্ছে ব্যাংকের মানুষরা আছে, তারপর মনে করেন টিচাররা আছে, তারপর স্টুডেন্টরা আছে, স্টাফরা, সবাই হচ্ছে লগ ইন করতে পারবে একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে। ঠিক আছে, এখন এখানেতে হচ্ছে মার্কেট প্লেস পোর্টাল আর ডিভাইডেড ইন্টু হরিজন্টাল আর ভার্টিক্যাল মার্কেট প্লেসেস। তো এটা এখানে হরিজন্টাল বলতে বোঝাচ্ছে হচ্ছে বিজনেস টু কাস্টমার, বিজনেস টু বিজনেস। আর ভার্টিক্যাল বলতে বোঝাচ্ছে সিঙ্গেল সেক্টরের মধ্যে অনেক লম্বা, যেমন মনে করেন সিঙ্গেল সেক্টরের মধ্যে মনে করেন যে সাপ্লায়ার থাকতেছে, ম্যানুফ্যাকচারার থাকতেছে একই সেক্টরের জন্য, সেটার কথা। আর হরিজন্টাল মানে হচ্ছে মানে আর কি আমাদের এক্সটেন্ড করতেছে বিজনেস টু কাস্টমার, বিজনেস টু বিজনেস, এরকম। আর কমিউনিটি পোর্টাল বলতে বোঝাচ্ছে হলো are directed at specific targeted group আর ক্রিয়েট কাস্টমার লয়ালিটি থ্রু লয়ালিটি প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে কাস্টমার নেওয়া আর কি, কমিউনিটি পোর্টাল। এটা কিসের মধ্যে গেল, পোর্টাল ওরিয়েন্টেড। এরপর হচ্ছে এটা হচ্ছে ওই যে ইউবিকুইটাস এক্সাম্পল। ইউবিকুইটাস মানে হচ্ছে আমাদের গুগল, যে গুগল হাব আছে, অ্যালেক্সা আছে, ওরা কি করতেছে, ওরা হচ্ছে সব ডিভাইস গুলো একসাথে কানেক্টেড থাকছে পার্সোনালাইজ করার জন্য, যে বাসার বাসার জিনিসগুলো একসাথে থাকলো, তারপর হলো এনি টাইম এনি ওয়্যার ফ্রম এনি ডিভাইস, সব ডিভাইস থেকে একসাথে হচ্ছে ইনফরমেশন গুলো পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে ডিসপ্লেইং দ্য মেনু অফ দ্য ডে অন দ্য মোবাইল ডিভাইস, মানে মোবাইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি, ডেস্কটপে চাইলেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিফারেন্ট ভাবে ইনফরমেশন গুলো আমরা ডিফারেন্ট ভিউতে, যেমন মোবাইল থাকলে কি হতো, এগুলো সব হচ্ছে সিরিয়ালি মোবাইলের স্ক্রিনের মধ্যে ফিট করার মতো থাকতো সব ইনফরমেশন গুলো একই সাথে। এরপর হচ্ছে সিম্যান্টিক ওয়েব অ্যাপ্লিকেশন। সিম্যান্টিক বলতে বোঝায় হলো যে জিনিসগুলো আমাদের
শুধুমাত্র যে কম্পিউটার রিড করতে পারবে তা না, এটাকে হচ্ছে কম্পিউটারের সাথে সাথে কোনো রোবট চাইলে ইজিলি রিড করতে পারে। রোবট বলতে এখানটাতে আর যে গুগল ক্রলার বলেন বা এআই সফটওয়্যার বলতেছেন, তারা হচ্ছে গিয়ে কন্টেন্ট রিড করতে, যেমন চ্যাট জিপিটি, ওকে কিন্তু গুগলের ইনফরমেশন গুলো ফিড করা হয়েছে। তো গুগলের ইনফরমেশন গুলো এমন ভাবে সেট করে থাকতে হবে যাতে কিনা আমাদের এআই গুলো রিড করতে পারে। যেমন হচ্ছে গুগল জিমিনাই যেমন ইউজ করতেছে ইনফরমেশন গুলো মেশিন রিডেবল, মানে কেউ এসে মানে কোনো মেশিন এসে যাতে রিড করে বুঝতে পারে। যেমন হচ্ছে এখানে বলতেছে যে একটা বইয়ে দোকান আছে, দোকানের মধ্যে আইফোন বিক্রি হয়। এখন আমরা আইফোন গুলার প্রাইস, স্পেসিফিকেশন আর ফটো দেখতে চাই, কোথা থেকে নিচ্ছি, ইন্টারনেট থেকে। তো এটা হচ্ছে যেমন আমরাও রিড করে বুঝতে পারতেছি যে সিলেক্ট করবে প্রাইস, স্পেসিফিকেশন আর হচ্ছে ফটো কোথা থেকে, ফ্রম ইন্টারনেট থেকে, কিসের বিষয়ে, যে প্রোডাক্ট গুলোর নাম আইফোন। তো এইটা যেমন আমরা রিড করতে পারছি, যেমন আমরা হলো এআই এর মধ্যে আমরা রিড করে এসেছিলাম যে প্রেডিকেট এক্সপ্রেশন বানানো, সেরকম ভাবে যাতে এআই বা কোনো মেশিন রিডার করতে পারে সেভাবে আর কি এটাকে সেট করে দেওয়া। এরপর হচ্ছে এগুলো ক্যারেক্টারিস্টিক, এগুলো আর লাগবে না। তো এই কয়টা আর কি মূলত আর কি দিতে হবে, যে কি কি। ফার্স্টেরটা হচ্ছে শুধু টেক্সট বেস বলতে বোঝায় হলো ডকুমেন্ট, ডকুমেন্ট সেন্ট্রিক, মানে একদম আপনি ওল্ড ফ্যাশন থেকে নিউ ফ্যাশনে আসার কথা ভাবতে পারেন, যে একদম একদম অ্যানশিয়েন্ট কালে শুধুমাত্র ডকুমেন্ট দেওয়া থাকতো। তারপর হচ্ছে ফর্ম সিস্টেম আসলো। তারপর হচ্ছে মানুষ বেচা কেনা করা শুরু করে দিল। তারপর হচ্ছে মানে তারা তাদের বিজনেসটাকে ওয়েবসাইটে আনলো, তার মানে ওয়ার্ক ফ্লো বেস হলো, বিজনেস থেকে বিজনেস, গভর্নমেন্টরা তাদের ইনফরমেশন গুলো আসলো, ওয়ার্ক ফ্লো। তারপর হচ্ছে মানুষরা এখন থিঙ্ক করলো যে তারা চাচ্ছে যে আরো করা, যে একজন মানুষ না বরং এখানে অনেক মানুষ একসাথে কাজ করতে পারবে। তাহলে কোনটা আসলো, কোলাবোরেটিভ আসলো। কোলাবোরেটিভ আসার পরে এখন হচ্ছে এটা তো শুধু বিজনেসের জন্য, মানুষ চাচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য টাইপে, তাহলে সোশ্যাল ওয়েব অ্যাপ্লিকেশন আসলো। তো এখন হচ্ছে সোশ্যাল গেল, এখন আমরা চাচ্ছি যে আমাদের ঘরের সব জিনিস আমরা একই সাথে একটা সেন্ট্রাল হাব দিয়ে মেনটেন করতে চাচ্ছি, তাহলে হচ্ছে পোর্টাল বেসড, মানে ঘরের না, সরি, বিজনেসের। তারপর আসলে কি আমাদের ইউবিকিউটাস, মানে ঘরের সবকিছুকে আর কি একসাথে করা। তারপর আসলো লাস্টলি সিমেন্টিক বেস, যে আমাদের মেশিনও রিড করতে পারবে। তো এটা হচ্ছে প্রথম কোশ্চেনের সলিউশন, যে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েব বেস সিস্টেম আর তাদের এক্সাম্পল গুলা দিয়ে। এরপর বলছে যে হোয়াট ইজ দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক্স দ্যাট সেপারেট দ্য ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রম আদার সফটওয়্যার। এটা হচ্ছে কেস 31 নম্বর পেজে। আদার সফটওয়্যার থেকে কি করে এটাকে ডিফারেন্সিয়েট করতেছে। তো যে জিনিসগুলো হচ্ছে এই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে ডিফারেন্সিয়েট করে সেগুলো কি কি, নেটওয়ার্ক ইন্টেন্সিভনেস, তা মানে হচ্ছে নেটওয়ার্কের উপর বেস করে হচ্ছে এটা আর কি পুরোটা কাজ করছে। কনকারেন্সি, মানে আমরা পর পর কাজ করতে পারি। আনপ্রেডিক্টেবল ওয়ার্কলোড, যেমন হচ্ছে আমাদের কোনো সফটওয়্যার কাজ করতে গেলে অনেক সময় সফটওয়্যার গুলো ওভারলোডেড হয়ে যায়। যখন কোনো ওয়েব সার্ভারের মধ্যে কোনো মানে আমাদের কোনো সফটওয়্যার রান করতেছে, তার যে স্পেস আছে, যেটা যদি মানে ব্যান্ডউইডথটা অনেক হাই থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো লোডের প্রবলেম হয় না, পারফরমেন্স বেড়ে যায়, যে অনেক মানুষরা একই সাথে একই কাজ করতে পারতেছে, কোলাবোরেটিভলি করতে পারতেছে। অ্যাভেলেবিলিটি, ডাটা ড্রাইভেন। তারপর কন্টেন্ট সেন্সিটিভ, যে শুধু যে যে ধরনের কন্টেন্ট চাই সেই ধরনের কন্টেন্টটাই পাচ্ছে। ইমিডিয়েন্সি, মানে সে তাতে দ্রুত পাচ্ছে। সিকিউরিটি, অ্যাস্থেটিক্স। এইগুলোর এক্সপ্লেনেশন সম্ভবত বইয়ের মধ্যে একটু সুন্দর মতো দেওয়া আছে। এই যে, কি হলো, এই যে এটা হচ্ছে বইয়ের 20 নম্বর পৃষ্ঠা। এটা একটু দেখে ফেললে ইজি হবে। যেমন নেটওয়ার্ক ইন্টেন্সিভটা বলতে বোঝাচ্ছে যে মনিটর করতে পারতেছে সবকিছু ওয়েবের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে হলো ক্লায়েন্ট বেস সিস্টেমটা আর কি মেনটেন করতে পারতেছে। এই যে এই হোম অ্যাসিউরড, সেফ হোম অ্যাসিউরড। কনকারেন্সি বলতে অনেক লার্জ নাম্বার অফ ইউজার্স এট এ টাইম ওয়েব অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করতে পারছে। তারপর হলো আনপ্রেডিক্টেবল লোড, যেটা বললাম যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মানুষরা একই মানে মে ভ্যারাই অর্ডার অফ ম্যাগনিটিউড ডিফারেন্ট ইসের জন্য। পারফরমেন্স বেড়ে যাচ্ছে, ইউজারদের অনেক সময় ওয়েট করতে হচ্ছে না প্রসেসিং এর জন্য। অ্যাভেলেবিলিটি, যে কোনো মানুষ যে কোনো সময় অ্যাক্সেস করতে পারছে ইনফরমেশন গুলা। সিমেন্টিক ওয়েব, তাহলে সিমেন্টিক ওয়েব বলতে আমরা যে দেখে আসছি, সিমেন্টিক বলতে বোঝাচ্ছে হলো পরপর যে ইনফরমেশন গুলা হচ্ছে এমন ভাবে থাকবে যাতে মেশিনও বুঝতে পারে, প্লাস হচ্ছে আমাদের এন্ড ইউজাররাও আর কি সেটাকে রিড করে বুঝতে পারে। মানে আহ
The goal of semantic web is to present information on the web, not merely for humans but also for machine readable form. তো এই জিনিসটা একটু আর কি ইজিলি সুন্দর মতো লিখে দেওয়া, যেমন এই এক্সাম্পলটা দিলেও ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে। ঠিক আছে, ঠিক আছে, এটা দিলা আর ওটা দিলা। তারপরে কোশ্চেনে বলছে যে what is web engineering process framework, discuss different components of the process framework। এই যে ওয়েব ইঞ্জিনিয়ারিং ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? ওয়েব ইঞ্জিনিয়ারিং ফ্রেমওয়ার্কটা হচ্ছে গিয়া একটা, এই যে এটা হচ্ছে বেস্ট ডেফিনেশন, যে এই ফ্রেমওয়ার্কটার মধ্যে কি হচ্ছে এক্স্যাক্টলি, দ্য ফ্রেমওয়ার্ক এনকম্পাসেস আ সেট অফ আমব্রেলা অ্যাক্টিভিটি। এখন আমব্রেলা অ্যাক্টিভিটি বলতে বোঝায় হচ্ছে যে জিনিসগুলো প্রত্যেকটা যে অ্যাক্টিভিটি গুলো প্রত্যেকটা ক্ষেত্রে আর কি কাজে লাগতেছে, সেটাকেই বলতে হচ্ছে আমব্রেলা অ্যাক্টিভিটি। আর অ্যাপ্লিকেশন অ্যাক্রস দ্য এন্টায়ার ওয়েব ইঞ্জিনিয়ারিং প্রসেস। আমি একটু ফিগারটা দেখাই। এই যে আমব্রেলা অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে যে মনে করেন যে আমার জাস্ট ফ্রন্ট এন্ডেড আমার শুধুমাত্র আমি ইউজার লগইন সিস্টেমটা পড়ে যাচ্ছি, তাহলে সেটার জন্য একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক আছে, যে যে ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি ওয়ান, এই অ্যাক্টিভিটি ওয়ান এর মধ্যে আবার সাবটাস্ক করে আমরা লিখছি, আবার সেটার পরে আবার কিছু সেট অফ টাস্কের পরে আবার এন সংখ্যক ফ্রেমওয়ার্ক, যেমন মনে করেন যে ফার্স্টে হচ্ছে শুধুমাত্র লগ ইনের জন্য করতে, তারপর হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য একটা করে ফ্রেমওয়ার্ক, যে শুধু পেজগুলো এই স্ট্রাকচার হবে কিন্তু ভিতরে কন্টেন্ট গুলো চেঞ্জ হবে, হ্যাঁ লেখাগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হবে। এভাবে হচ্ছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা যে ওয়ার্ক টাস্ক গুলো আছে সেগুলোকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে মানে বসানো। ফ্রেমওয়ার্ক মানে নাথিং বাট একটা স্ট্রাকচার, যেমন একটা বিল্ডিং এর একটা স্ট্রাকচার হয় সেরকম একটা স্ট্রাকচার। ছাতার ছাতার মানে এখানে বোঝা যাচ্ছে যে এক ছাতার আন্ডারে সবকিছু আর কি নিয়ে আসতেছে। তারপর হচ্ছে সেটাকে বলছে হচ্ছে প্রসেস ফ্রেমওয়ার্ক, যে ফুলটার জন্য যে কাজগুলা, যে ওই বলে না এক মাথা এক এক ছাতার আন্ডারেই তো বলে ওই রকম আর কি, যে এটা আর কি। তারপর ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য প্রসেস ফ্রেমওয়ার্ক। তো প্রসেস ফ্রেমওয়ার্কের আন্ডার ডিফারেন্ট কম্পোনেন্ট গুলা কি কি হচ্ছে, এই যে আমাদের ফার্স্টে তো আছে কি কমিউনিকেশন ফ্রেমওয়ার্কের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো, যে কমিউনিকেশন করতে হবে, প্ল্যানিং, তারপর হচ্ছে মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট। আর এই আমব্রেলা অ্যাক্টিভিটিস গুলোর আন্ডারে থাকতেছে যে রিস্ক ম্যানেজমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স, কন্টেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে একটু সুন্দর মতো লিখে দিতে হবে। যেমন কমিউনিকেশন বলতে আমরা ফার্স্টেই তো আমাদের মানে হ্যাভি ইন্টারাকশন করতে হবে আমাদের যে স্টেক হোল্ডার্স আছে বা আমাদের যে ক্লায়েন্ট আছে সবার সাথে, যারা যাতে করে তারা কি চাচ্ছে সেটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। তারপর হচ্ছে কি প্ল্যানিং করা, যে একটা ইনক্রিমেন্টাল প্ল্যান, যে আমরা প্রথম ইনক্রিমেন্টে মানে প্রথম এক সপ্তাহে আমরা কি কাজ করবো সেটাকে বলে দেওয়া, সেকেন্ড এক সপ্তাহে কি কাজ করবো সেটা বলে দেওয়া, যে একটা এক এক করে ইনক্রিজ করতে থাকবে মানে কাজটা ডাইনামিক্যালি যাতে আপডেট হতে থাকে। মানে তারপর হচ্ছে মডেলিং, মডেলিং প্রত্যেকটা স্টেপেই হচ্ছে এই কাজগুলো করা লাগছে প্রত্যেকটা সার্কেলে। মডেলিং বলতে বোঝাচ্ছে আমরা প্রথমে এই কাজটা করব, যে আমাদের প্রথমে হচ্ছে আমরা ইয়ার মডেল গুলো সেট আপ করলাম, তারপরে স্টেপে যে পরের পর স্টেপে মডেলিং হচ্ছে গিয়া ডাটাবেসটা সেট আপ করা, তারপরে হচ্ছে আমাদের মানে ব্যাক এন্ডের যে কানেক্টিভিটি এগুলো সেট করা, ফ্রন্ট এন্ডের জিনিসগুলো রেডি করা, ডিজাইন রেডি করে তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড করা। তো এই যে জিনিসগুলো সেটাকে বলা হচ্ছে যে প্রত্যেকটা স্টেপের জন্য করা লাগছে, কনস্ট্রাকশন ডিপ্লয়মেন্ট করে করে দেখা লাগতেছে। এগুলোই হচ্ছে ফ্রেমওয়ার্কের আন্ডারে যে অ্যাক্টিভিটি গুলা। আর হচ্ছে এই ফিগারটা দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন অ্যাক্টিভিটি। ওই কমিউনিকেশন অ্যাক্টিভিটি যেটা এখানেতে বলা হয়েছে সেটা একটু মেবি বড় করে দেওয়া আছে, যে কমিউনিকেশন অ্যাক্টিভিটির ইম্পর্টেন্স গুলো কি। প্রথমে বলতেছে যে কমিউনিকেশনটা হচ্ছে ওয়েব ইঞ্জিনিয়ারিং আর ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে খুবই ফ্যাসিলিট করে মানে সাহায্য করে সুবিধা আর কি। কেন? এরা হচ্ছে বিভিন্ন মানে স্টেক হোল্ডার্স এর সাথে ওয়েব ইঞ্জিনিয়াররা আছে যাদের, তাদের ইন্টারাকশন করার জন্য রিকোয়ারমেন্ট গ্যাদারিং, যে তারা ইনিশিয়ালি কি করতে যাচ্ছে সেটা বুঝতে পারা, জানতে পারা, আন্ডারস্ট্যান্ডিং করা, ইনক্রিমেন্ট কি হবে সেটা ইভালুয়েট করা, ইনক্রিমেন্ট সিস্টেমটা কিরকম হবে। এখানে হচ্ছে রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করতে হচ্ছে। এখানে এই কমিউনিকেশনের মেথডে এই ইনফরমেশন গুলো দিলেও বেটার। এটা কত নাম্বার পৃষ্ঠা বইয়ের? 34 নাম্বার পেজ। হ্যাঁ, এটাও লিখে রাখি। গেল। এরপর হলো কনস্ট্রাক্ট দ্য ইউজ কেস সিনারিও ফর ইউজার লগইন। এটা হচ্ছে মেবি বইয়ের মধ্যে আছে, আমি লাস্টের দিকে মেবি আছে, খেয়াল নাই আমার, এটা দেখতে হবে। ডিসকাস ভেরিয়াস ক্যাটাগরিজ অফ রিস্ক। এটা হচ্ছে চ্যাপ্টার 5 এর 16। আর
Discuss various categories of risks that can delay or hamper the development of web application. তো categories of risks কি কি আছে? আচ্ছা, এখানে people risk, product risk আর process risk, 3 ধরনের রিস্ক আছে। ঠিক আছে, তো আমরা আবার একটু যাই। তো পিপল রিস্ক বলতে বোঝায় যেখানে হচ্ছে হিউম্যানরা ডিরেক্ট হচ্ছে কোনো কাজ করতে ফেল করছে সেটা। তারপর প্রোডাক্ট রিস্ক বলতে বোঝায় আর normally be traced to potential problem associated with the web development content, function, constraint or performance. আমরা যে ওয়েবসাইটটা মানে ওয়েব অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি সেটার মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেটার মধ্যে প্রবলেম বা কোনো ফাংশন যেটা হচ্ছে কি প্রোডাক্টটার আর কি সাকসেসফুল হতে বাধা দিচ্ছে, সেই ফাংশনটা হতে পারে। কনস্ট্রেইন্ট বলতে বোঝায় হচ্ছে কোনো এক সীমাবদ্ধতা, অনেকগুলো কিছু মিলে হচ্ছে সীমাবদ্ধতা আর কি ক্রিয়েট করতেছে। আর পারফরমেন্স, যে ইফিসিয়েন্সি কমে আসছে, প্রোগ্রাম আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন স্লো বা হচ্ছে এটাতে হচ্ছে সিকিউরিটি প্রবলেম আছে, এইসব জিনিসগুলো হচ্ছে প্রোডাক্টের জন্য। আর প্রসেস হচ্ছে প্রবলেম দ্যাট আর টাইড টু দ্য ফ্রেমওয়ার্ক অ্যাকশন অ্যান্ড টাস্ক দ্যাট হ্যাভ বিন চোজেন বাই দ্য টিম। মানে আমাদের যে টিম যে কাজগুলো করছে, যে ফ্রেমওয়ার্কটা ক্রিয়েট করছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে বলা হচ্ছে প্রসেস এক রিস্ক, যে আমাদের প্রসেসিং এর মধ্যে প্রবলেম। তাহলে প্রথমটা হচ্ছে পিপল, যেখানে মানুষটা হচ্ছে ফেল করছে কোনো কাজ করতে, 3টা পি: পিপল, প্রসেস, পিপল, প্রোডাক্ট আর প্রসেস। হ্যাঁ, আর এই লেখাগুলো হচ্ছে নিচে লেখা ছিল, এটা একটু হালকা করে দেখে নিই। আর আমার টাইমিং তো 40 মিনিট আর 10 মিনিট স্যার। আচ্ছা, তারপর হলো হাউ ক্যান ইউ ইভালুয়েট দোজ রিস্ক এন্ড প্রিপেয়ার ফর দেম। আচ্ছা, এই রিস্ক গুলোর জন্য ইভালুয়েশন করার একটা সিস্টেম আছে, সেটাকে বলা হচ্ছে রিস্ক ইভালুয়েশন। এবং সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবাবিলিটি ইউজ করব, যে লাইকলিহুড আর প্রবাবিলিটি অফ দ্য রিস্ক দ্যাট ক্যান হ্যাপেন। সাপোজ ধরেন আমার একটা প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে মানুষ হচ্ছে তাদের এজ দিবে, আর সেখানে বিএমআই, এজ না, ওয়েট আর হাইট দিবে, বিএমআই ক্যালকুলেট করবে। এটা সিম্পল প্রোগ্রাম, আমি একদম সিম্পল বলছি। এখন মনে করেন সেইখানটাতে মানুষ যে ইনফরমেশনটা দিচ্ছে, সেখানে সাপোজ ধরেন আমি যাচ্ছি সেন্টিমিটারে দিতে, বাট সে দিচ্ছে হচ্ছে আমাদের সাপোজ ধরেন দিচ্ছে আহ মিলিমিটারে বা ইঞ্চে দিচ্ছে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে হবে কি প্রবলেমটা, যে আমাদের কনভার্সনটা আমরা করছি হচ্ছে ইন্টারনালি, মনে করেন যে ইঞ্চে, বাট মানুষ দিচ্ছে হচ্ছে সেন্টিমিটারে। তাহলে এখানেতে ক্যালকুলেশনের প্রবলেম আছে। দ্য সেকেন্ড প্রবলেম, সাপোজ আমাদের ইন্টারফেস যেটা, যেখানে হচ্ছে মানুষের দিবে ইনফরমেশন গুলো, সে খুব ছোট। এখানে হচ্ছে মানুষ মনে করেন যে ইনপুট দিতে পারবে না, তোমার আপনার হচ্ছে 1 2 3 4 এরকম দেওয়া, সেখান থেকে সিলেক্ট করে করে দিবে। হ্যাঁ, এরকম টাইপের। তাহলে এখানেতে আমাদের প্রবাবিলিটি যে প্রবলেম, হাই রিস্ক কোনটা, যে ক্যালকুলেশন ইরর যেটা, সেটা হাই রিস্ক, ঠিক না? আর এটা হওয়ার মানে এটা হওয়ার এই রিস্কের কারণে মানুষ ভুল ইনফরমেশন পাচ্ছে, তার মানে এটা প্রবাবিলিটিটা যদি মানে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটার ইম্প্যাক্ট অনেক বেশি, যে মানুষ ভুল তথ্য পাচ্ছে। তারপর মনে করেন যে ইনপুট নিচ্ছে 1 2 3 4 করে দিচ্ছে, এটা তাও কম রিস্কের, যে এখানে মানুষ ভুল ইনফরমেশন দিবে, কারণ তারা তো দেখে দেখে দিচ্ছে। কিন্তু আমাদের ক্যালকুলেশনটা যেহেতু ভুল হচ্ছে, সেটা প্রবাবিলিটি, রিস্কের প্রবাবিলিটি বেশি। হ্যাঁ, এইভাবে হচ্ছে গিয়ে রিস্কটাকে ক্যালকুলেট করা। যেমন এখানে কি কি হচ্ছে, পিপুলের যে রিস্কটা, যে তারা হচ্ছে লিটিল এক্সএমএল এক্সপিরিয়েন্স অফ দ্য টিম, মানে এক্সএমএল যে ফাইলটা সেটা হচ্ছে ঠিক মতো করতে পারছে না, মানে আমাদের যে টিম মেম্বাররা তারা। আবার স্ট্যাক হোল্ডাররা এখানে ইনকোঅপারেট করতেছে, আনকোঅপারেটিভ, মানে তারা সাহায্য করতেছে না। এটা রিস্কটা প্রবাবিলিটি কত, 60%। তাহলে এটা ইম্প্যাক্ট কত, 2। মানে ইম্প্যাক্ট যত বেশি, মানে ভ্যালুটা বেশি, তার মানে সেটা প্রবাবিলিটি যত বেশি, সেটার ইম্প্যাক্ট তত বেশি। আমাদের হায়েস্ট ইম্প্যাক্টেড আছে 3টা। এখন এই 3 ভ্যালুকে আমাকে কমাইতে হবে। 3 ভ্যালু গুলো যেগুলো, সেগুলোকে আর কি কাজ করে করে 2-এ আনতে হবে বা 1-এ আনতে হবে, মানে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কমায় আনতে হবে। এই যে প্রোডাক্ট রিস্ক, প্রসেস রিস্ক, হাউ টু ইভালুয়েট রিস্ক, ওই সেম ইমেজটা এখানে দেওয়া হচ্ছে, একটু করে দেওয়া, একটু লেখালেখি দেওয়া। এই যে এখানে প্রবাবিলিটি আর ইম্প্যাক্টে গুণ করে হচ্ছে আমরা রিস্কটার এফেক্ট কতটুকু হবে সেটা দিতে হবে। তবে কাট অফ লাইনের আন্ডারে যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে হচ্ছে গিয়া সেটাকে অবশ্যই আমাদেরকে রেমিডিয়েট করতে হবে। আচ্ছা, তারপরে হলো টেকনিক অফ ডেভেলপিং এ শিডিউল ফর ওয়েব অ্যাপ্লিকেশন। শিডিউলিং এর বিষয়ে এখানে লেখা আছে যে
ডেভেলপিং আ শিডিউল, যে শিডিউলটা বলতে বোঝায় কি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু কমপ্লিট করে ফেলা, শিডিউল ক্রিয়েট করতে পারার কথা বলছে, যেখানে হচ্ছে project scheduling is a activity that allocates the estimated effort for specific web engineering tasks across the planned line for building an increment, মানে একটা স্পেসিফিক ইনক্রিমেন্টের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট করার জন্য যে হলো প্ল্যানিংটা করা হয় সেটাকে আমরা শিডিউলিং বলতেছি। এখানে হচ্ছে ম্যাক্রোস্কোপিক শিডিউল হতে পারে, ইনক্রিমেন্টাল শিডিউল হতে পারে। এই যে আমরা এটা করে আসছিলাম আগের বার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সময়, যে এটা হচ্ছে এতগুলো উইকে কাজ করব, এটা হচ্ছে কতগুলো এই কাজগুলো হচ্ছে ব্রেক ডাউন করছি, যে আমাদের প্রথম ইনক্রিমেন্টে কি হবে, কোম্পানি আর প্রোডাক্ট ইনফরমেশন নিচ্ছি, পরের ইনক্রিমেন্টে মানে সেকেন্ড উইকটা হচ্ছে ডিটেইল ইনফরমেশন আর ডাউনলোড সিস্টেমটা দেখছি, তারপর প্রোডাক্টের কোডস গুলা আর প্রসেসিং প্রোডাক্ট অর্ডার কি করে করব, তারপর হচ্ছে স্পেস লেআউট এন্ড সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করা, তারপর হচ্ছে ইনফরমেশন অর্ডারিং এন্ড মনিটরিং সার্ভিস, যে ইনফরমেশন গুলো সেটাকে চেক করা, অনলাইন কন্ট্রোল মনিটরিং ইকুইপমেন্ট অ্যাক্সেসিং অ্যাকাউন্ট ইনফরমেশন, এটাও হচ্ছে সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে। এই যে আমরা হচ্ছে এটা করলাম, এটাকে বলা হয় হচ্ছে ম্যাক্রোস্কোপিক শিডিউল। কি ম্যাক্রোস্কোপিক? আর ইনক্রিমেন্টাল হচ্ছে এক্সপ্লেইন ইচ টাস্ক ইনটু এ ফাইন গ্রিন্ড অফ টাস্ক, মানে প্রত্যেকটা কাজকে হচ্ছে পর পর হচ্ছে আমরা করবো। এখানে তোমার আপনার হচ্ছে উইকের কোনো ব্যাপার নাই, যে আমরা এক একটা করে 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 একটা কাজ করে করে করতেছি আর কি। এখানে উইকের কিছু বলা নাই আর কি, ইনক্রিমেন্টাল যে এক এক করে কাজ করে করব আর আপডেট দিব। আচ্ছা, এটা গেল, এটা দুইটা কি কি দেখলাম, মাইক্রোস্কোপিক আর হচ্ছে ইনক্রিমেন্টাল ডেভেলপিং শিডিউল। এরপরে এই কোশ্চেনটা আপাতত স্কিপ গেছে, এই তিনটা হচ্ছে স্লাইডে পেলাম। এরপর হচ্ছে এমভিসি এর বিষয়ে, কম্পোনেন্ট অফ এমভিসি। এমভিসি বলতে মডেল ভিউ আর কন্ট্রোলার আর্কিটেকচার, যেটা সেটার বিষয়ে আর কি। চিনছি, পার্ট বি হচ্ছে কোন বই থেকে পড়তেছো? পিএইচপি ডেভেলপমেন্টের, এই যে লার্নিং পিএইচপি 7, এই যে এখানটাতেও দেওয়া আছে, তবে আরেকটা যে বইটাতে ওইটার মধ্যে হচ্ছে আর ভালো মতো দেওয়া, এই যে এই চারটা দিতে পারলে বেস্ট, এমভিসি আর্কিটেকচার। আর ওই বইয়ে যাই, অ্যাডাপ্টিং টু এমভিসি, এখানে হচ্ছে একটু ইন ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, যে মডেলটা কি, ভিউটা কি, এক লাইনে মডেলটা কি। মডেলটা হচ্ছে আমাদের মূল বিজনেসের যে লজিকটা, ডাটা ম্যানেজেস দ্য ডাটা অ্যান্ড দ্য বিজনেস লজিক, মানে মডেলটা দিয়ে ফুল ডাটা পাসিং এর যে সিস্টেমটা সেটাকে হচ্ছে মেনটেন করে, যে ফুল বিজনেসটা লজিক, যে আমার অমুক পেজে ক্লিক করলে ওই পেজে যাবে, এখানে এই ইনফরমেশন গুলো দিলে, যেমন লগ ইনের সময় এই ইনফরমেশন গুলো দেওয়ার পর সেটা অথেন্টিকেশন পেজে পরে হচ্ছে সেটা হলো তাকে লগ ইন করার পরে যে ড্যাশবোর্ডটা সেটা দেখাবে। আর ভিউ জিনিসটা কি, ভিউ জিনিসটা হচ্ছে যে টেমপ্লেটটা, যে আমার পেজটার মধ্যে প্রথমে হেডার পার্টটা থাকবে, নিচে ফুটার পার্টটা থাকবে, মাঝখানে কন্টেন্ট থাকবে, কন্টেন্টের ভিতরে যে লেখাগুলো থাকবে সেটা কিভাবে হবে, সেটা ডাইনামিক্যালি আপডেট হবে। একটা টেমপ্লেট দিয়ে দেওয়া, যে এই ছাঁচের মধ্যে থাকবে, এই ছাঁচের মধ্যে প্রথমে থাকবে হেডিং, তারপর থাকবে হচ্ছে টেবিল, হ্যাঁ, ওই ছাঁচের মধ্যে জিনিসগুলো জাস্ট আপডেট হবে, কিন্তু ওই লেখাগুলো চেঞ্জ হবে, কিন্তু ওই স্ট্রাকচারটা সেম থাকবে, মানে টেমপ্লেটটা সেম থাকবে। আর কন্ট্রোলারের মেইন কাজ, সে হচ্ছে রিকোয়েস্ট গুলাকে নিবে, তারপর ডাটা গুলোকে প্রসেস করবে, অ্যাপ্রোপ্রিয়েট টেমপ্লেটটাকে নিয়ে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোলারের কাজ। আমি তো ওই স্ট্রাকচারটা দেখাই, এখানে একটা ফিগার দেখালাম না, এই যে ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টটা হচ্ছে ব্রাউজারে থেকে, ব্রাউজারে মানে আমার ক্লায়েন্ট, আমরা যে ইন্টারনেট চালাচ্ছি, হ্যাঁ সেটা। আপু টাইম চলে গেলে আপনি একটা লিঙ্ক দিয়েন, হ্যাঁ আমার লেস দেন 1 মিনিট দেখাচ্ছে, কারণ আমার আবার 10 মিনিট ওয়েট করতে হবে না হলে। তো ব্রাউজার কি করছে, ব্রাউজার হচ্ছে ইউজার, ইউজার মানে আমরা হচ্ছে রিকোয়েস্ট করছি একটা ওয়েবসাইট ওপেন করার